দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24 আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। সাথে আছে আমি শান্তা শারলিন। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবা নওগাঁয় উদ্ধার হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায় সুবা নওগাঁয় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ ও র্যাব। বিকেলে আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মমিনের বাবাকে। পুলিশ জানায় ঢাকার গুলিস্তানে একটি কাপড়ের দোকানে কাজ করে মমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তাদের পরিচয় হয়। আমরা জানতে পারি তারা আসছে এখানে, বাট ওই সময় তারা লুকায় যায় আর কি, পাশের বাড়ি আশেপাশে কোথাও। ওনার বাবাকে যে আর কি সুবার যার সাথে চলে আসছে মমিন, তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারপরে একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে, ওখানে যাই। র্যাবের একটা টিমও ছিল ওখানে, ওরা আগের থেকে কাজ করছিল জন্য। পরে আমরা যৌথভাবে উদ্ধার করি। তাদের সাথে 2 বছর এই টিকটকের মাধ্যমে পরিচয়। আর হচ্ছে যে তারা 2 দিন আগে আসছে আর কি, শ্যামলী বাসে করে তো নওগাঁয় আসছে। আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে হারুনুর রশিদ চৌধুরী। চলে যাচ্ছে তার কাছে। হারুন, মোহাম্মদপুর থেকে শিশুটি নিখোঁজ হয়েছে, তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। কি হয়েছিল ঘটনাটি, কি জানেন, বিস্তারিত জানাবেন। আসলে আমরা সুবার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তার বাড়ি হচ্ছে আপনার বরিশাল জেলার বাকেরগঞ্জে, এবং তিনি ফুপুর বাড়িতে থাকতেন, সেখানে লেখাপড়া করতেন। এবং গত 2 বছর আগে মমিন নামে যে ছেলের কথা বলা হচ্ছে, সে আসলে ঢাকার একটি এলাকায় কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত আছেন তিনি এখন পর্যন্ত, এবং একটি টিকটক আইডি চালান আর কি দুইজনে। সেই টিকটক আইডির মাধ্যমে আসলে তাদের মধ্যে পরিচয় ঘটে, এবং সেই পরিচয় গিয়ে আসলে প্রেম পর্যন্ত গড়ায়। এবং এরই এক পর্যায়ে তারা আসলে নিজেদের মধ্যে যেহেতু পরিবার আসলে মেনে নেবে কিনা সেই শঙ্কা থেকে মূলত তারা আসলে বাড়ি থেকে বের হয়ে পড়ে, এবং মমিন তার গ্রামের বাড়ি নওগাঁর যে আরজি নওগাঁ মধ্যপাড়া বলা হচ্ছে সেইখানে আসলে নিয়ে আসে বাসে করে, এবং তারা সেখানে ছিলেন। এবং এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে প্রচার হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী আসলে খোঁজ শুরু করে। এক পর্যায়ে আজকে দুপুরের পরপর নাগাদ মমিনের যে বাবা, তাকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে, এবং তিনি যে তথ্য দেন যে আসলে তার পাশের যে বাড়ি আসলে সেই বাড়িতে তারা অবস্থান করছে, এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ এবং র্যাব আসলে যৌথ অভিযান চালায়, এবং এরপরই কিন্তু আসলে মূলত তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এবং এখন পর্যন্ত মমিনের বাবা এবং সুবা দুজনে আটক আছে। মমিনকে আসলে পাওয়া যায়নি এমনটাই তথ্য কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তারা যেটি বলা হচ্ছে যে আসলে যেহেতু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়, সেটি সত্য কিনা, কিংবা অনেকে যেহেতু বলছেন যে আসলে এটি অপহরণের একটি ঘটনা থাকতে পারে, সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। যেহেতু মেয়েটা আসলে বয়স অনেক কম, সেই জায়গা থেকে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই জায়গাটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে খতিয়ে দেখা হচ্ছে। আপনি জানেন যে আটকের পরে সুবাকে আসলে জয়পুরহাট র্যাব ক্যাম্প, অর্থাৎ নওগাঁর পার্শ্ববর্তী যে জেলা, সেখানে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে তাকে মূলত আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখন পর্যন্ত আসলে সুবার পরিবারের পক্ষ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি। কেবলমাত্র মমিনের পরিবারের লোকজন, তাদের সঙ্গে আসলে কথা বলা গেছে, কিন্তু সুবার যারা পরিবারের লোকজন তারা আসলে কেউ যোগাযোগ করেনি। বলা হচ্ছে যে সুবার পরিবারের লোকজনকেও ডাকা হবে, এবং ডেকে আসলে 2 পরিবারের মধ্যস্থতায় এটি আসলে কোন পর্যায়ে গড়িয়েছে এবং কি কারণে তারা এই পর্যায়ে পর্যন্ত যেতে হলো, সেই কারণগুলো খুঁজে বের করে মূলত আসলে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া যেতে পারে বা হতে পারে, যদি অপহরণের কোনো ঘটনা না থাকে কিংবা অন্য কোনো উদ্দেশ্য না থাকে। মোটামুটি এরকমটা ছিল। এখন পর্যন্ত সুবা আসলে জয়পুরহাট যে র্যাব ক্যাম্প সেখানে অবস্থান করছে, এরকমটা ছিল মোটামুটি। আর মমিনের যে বাবা, সে আসলে আটক আছে জিজ্ঞাসাবাদ। বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলছিলেন, তার কাছ থেকে কিছু জানা গেছে কিনা, এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে জানাবেন। আর সেই সাথে কোনো মামলা কি হয়েছে কিনা এই বিষয়ে। তিনি মমিনের বাবা যতটুকু বলেছে, আসলে তিনি তো এখানে একজন নৈশ প্রহরী, এবং যেহেতু নিম্ন আয়ের মানুষ, তিনি আসলে এসব বিষয় জানেন না বলে জানিয়েছেন। তার ছেলে আসলে যেহেতু কর্মসংস্থানের জন্য ঢাকায় থাকেন, যার কারণে তার ছেলের সঙ্গে শুধুমাত্র ভালো মন্দের খোঁজখবর ছাড়া এসব বিষয় নিয়ে তার সঙ্গে কখনোই কথা হয়নি। তবে যেহেতু একটি মেয়েকে নিয়ে আসলে চলে এসেছে, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার দিক বিবেচনায় তিনি আশ্রয় দিয়েছেন বলেই কিন্তু পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন। মোটামুটি এরকমটা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলার ঘটনা ঘটেনি। তাদের মুখ থেকে সবশেষ তথ্য জানবার পরেই আসলে মামলা হবে কি হবে না সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হারুন, ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন 22 জেলার মুসল্লিরা। বয়ান ও জিকির সহ নফল ইবাদতে মশগুল তারা।
ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের আমবয়ানে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে, ইতিমধ্যেই হয়ে গেছে সেটি। কাল দুপুর 12টা থেকে 12:30 নাগাদ হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিকে বার্ধক্যের কারণে ইজতেমায় আরও এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে 7 জনের মৃত্যু হলো। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রফিকুল ইসলাম খান। চলে যাচ্ছে তার কাছে। রফিক, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ সম্পন্ন করেছেন মুসল্লিরা, এরপরে কি আনুষ্ঠানিকতা রয়েছে ইজতেমা ময়দানে? এখনো কিন্তু যে মাগরিবের আজান হয়েছে সেই নামাজ আদায় করছেন মুসল্লিরা। তো এই নামাজের শেষে কিন্তু আবার বয়ান শুরু হবে। সেই বয়ান আসলে চলবে এশার নামাজের আগ পর্যন্ত। এশার নামাজের পর কিন্তু আর কোনো বয়ান হবে না। তারপরে এশার নামাজের পরে আপনি জানেন যে আগামীকাল যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে, অর্থাৎ সুরাই নেজামে ইজতেমা 2025 সালে ইজতেমা শেষ হবে। সেই ইজতেমা ইতিমধ্যে যারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু চিল্লাবদ্ধ হবে এবং তারা বিভিন্ন চিল্লাতে ইসলামের দাওয়াতে বিভিন্ন জায়গায় বের হয়ে যাবেন। মূলত সেই চিল্লার সাথীদেরই ঠিক করা হবে এশার নামাজের পর। আর আপনি ইতিমধ্যে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে হয় সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। তো অন্যান্য ইজতেমার আখেরি মোনাজাতে যে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়, এবার কিন্তু সেটি করা হচ্ছে না। তো পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে মুসল্লিরা আসলে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসবেন, তারা যেন কোনো সড়কের মাঝখানে বসে না পড়ে এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এরকম যেন কোনো কাজ না করে সেই দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মুসল্লিদের প্রতি, মূলত যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে আসে। তো এছাড়া আমরা যেটি দেখেছি বিভিন্ন খিত্তার ভেতরে কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছে, তাছাড়া ওয়াচ টাওয়ার এবং টিভি দিয়ে তারা পুরো ইজতেমা ময়দানকে মনিটরিং করছে। আর যে বয়ানগুলো হচ্ছে সেই বয়ান কিন্তু মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনছেন। তো মুসল্লিরা যেটি বলছেন, তারা বিভিন্ন যে দেশের 22টি জেলা থেকে যে মুসল্লিরা এসেছেন তারা দ্বীন, ইসলাম এবং আখিরাত সম্পর্কে এখান থেকে ধারণা নিচ্ছেন। সেই ধারণা অনুযায়ী যেন আগামীতে তারা। রফিক, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে প্রতি বছরই আমরা দেখি যে বার্ধক্যের কারণে একজন মুসল্লি মারা গেছেন, আজকেও যেটা হয়েছে। তো প্রতি বছরই বার্ধক্যের কারণে এই মুসল্লিদের জমায়েতে বয়স্ক মানুষগুলো মারা যান। তাদের জন্য আসলে তাদের নিরাপত্তা এবং তাদের সহজভাবে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়? এবছর আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 27 জন মারা গেছে। তো অন্যান্য বছর কিন্তু আরও বেশি লোকের মৃত্যু হয়, কারণ আপনি জানেন যে ইজতেমা যারা আসে তারা কিন্তু বয়োজ্যেষ্ঠ লোকই বেশিরভাগ আসেন, কারণ যে তাবলিকের সাথীরা থাকে তারা বেশিরভাগই আমরা যেটি দেখি বয়স্ক লোক। তো যারা এখানে আসলে মৃত্যুবরণ করে তাদের ইজতেমা কর্তৃপক্ষ এখানে একটি জানাজার ব্যবস্থা করে, তাছাড়া যে মরদেহ রয়েছে মরদেহর এখানেই কিন্তু তাদেরকে গোসল করানো হয় এবং যে কফিনের ব্যবস্থা কিন্তু এখানে ইজতেমা করা হয় এবং এখান থেকে অ্যাম্বুলেন্স করে তাদের মরদেহ তাদের নিজ গ্রামে বাড়িতে পাঠিয়েও দেওয়া হয়। ইজতেমার আয়োজক কমিটিরা তাদের পাঠিয়ে দেওয়া থাকে। সুতরাং যদি কেউ মারা যায় তাহলে তার গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছে দেওয়ার দায়িত্বটি থাকে ইজতেমা কর্তৃপক্ষেই। যে 8 জন লোক মারা গিয়েছে তাদের মরদেহ কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জানাজাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে এবং যদি ইচ্ছে করে তারা আবার গ্রামের বাড়িতে নিয়ে আরও জানাজা হয়। তো এখানে এই ছিল সর্বশেষ খবর। শান্তা। রফিক, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইজতেমা ময়দান থেকে। ট্রাম্প ঝড়ে উত্তপ্ত গোটা বিশ্ব। চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকরের পরপরই আসে প্রতিশোধের ঘোষণা। মার্কিন পণ্যের ওপরও শুল্ক আরোপ করেছে বেইজিং। অন্যদিকে ট্রাম্পের শর্ত মেনে 30 দিনের জন্য আপাতত মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, যা কিনা ঠেলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের দিকে। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন সময় মঙ্গলবার রাত 12টা বাজার সাথে সাথে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা শুল্ক হামলা বেইজিংয়ের।
অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনের গাড়িতে 10% এবং কয়লা ও এলএনজি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ওপর ধার্য করা হয়েছে 15% শুল্ক। একই সাথে গুগলের ওপর আস্থাহীনতার অভিযোগে তদন্তের নির্দেশ দেয় দেশটি। ঘোষণার পরপরই শেয়ার বাজারে শুরু হয়েছে সূচকের পতন। We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing. ট্রাম্প নামটি আর নাটকীয়তা যেন একে অন্যের পরিপূরক। ক্ষমতা নেয়ার পর থেকেই যেন বিশ্ব শৃঙ্খলা নতুন করে দাঁড় করানোর খেলায় মেতেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্কারোপের সিদ্ধান্ত ছিল প্রায় নিশ্চিত। এই মোতাবেক প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ব্যবসায়ীরা, এমনকি প্রতিশোধের ঘোষণাও আসে দুই প্রতিবেশী দেশের নেতাদের কাছ থেকে। তবে সিদ্ধান্ত কার্যকরের 24 ঘন্টার কম সময় বাকি থাকতে ফের ইউটার্ন। মেক্সিকো ও কানাডার নেতাদের সাথে আলোচনার পর ফের 30 দিনের জন্য স্থগিত করা হয় শুল্কারোপের সিদ্ধান্ত। এটি একটি ভালো আলোচনা ছিল। বেশ কিছু চুক্তিতে সম্মত হয়েছি আমরা। যুক্তরাষ্ট্র ও আমাদের আকাঙ্ক্ষা এক, মানবাধিকার ও নিরাপত্তায় আমরা আপোষহীন। সীমান্তে ন্যাশনাল গার্ডের 10,000 সেনা মোতায়েনের ব্যাপারে রাজি হন ক্লাউডিয়া, প্রতিশ্রুতি দেন শক্ত পদক্ষেপের। অন্যদিকে কানাডার প্রতিশ্রুতি ফেন্টানিল ও সন্ত্রাস রোধ করতে সীমান্তে নতুন প্রযুক্তি মোতায়েন। এছাড়া সীমান্ত নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করার ব্যাপারেও একমত হন ট্রুডো। তবে প্রতিবেশীদের সাথে যখন খানিকটা সমঝোতার পথে মার্কিন সম্পর্ক, তখন আরেক মহাদেশে শুল্ক নিয়েই শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্পের হুমকির পর থেকে একের পর এক নিন্দার ঝড় বইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। যুক্তরাষ্ট্র যদি আমাদের অন্যায্যভাবে টার্গেট করে, তাহলে আমরাও তার সমুচিত জবাব দিতে প্রস্তুত। আমরা এই বিষয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ বিষয়ে আরও জানাতে বিস্তারিত জানবো আমরা। নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মিলা খন্দকার। মিলা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, প্রথমে মেক্সিকো এবং কানাডা, এরপর আমরা দেখলাম যে চীনের দিকে শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন আপাতত মেক্সিকো ও কানাডার তো শুল্ক আরোপ উঠে গেল, আমরা দেখলাম, কিন্তু সেই সাথে যদি বহাল থাকে চীনের ক্ষেত্রে শুল্কের বিষয়টা, আমরা কি নতুন করে বাণিজ্য যুদ্ধ দেখতে যাচ্ছি কিনা পুরো বিশ্ব, কি মনে হচ্ছে? জি শান্তা, শুল্ককে হাতিয়ার বানানো বা মার্কিন যে অর্থনীতির পেশি শক্তি সেটাকে ব্যবহার করে বাণিজ্য অংশীদারদের উপর চাপ প্রয়োগের যে কৌশল, এটা কিন্তু ট্রাম্পের এবারই প্রথম নয়। তার ক্ষমতার প্রথম মেয়াদে আমরা দেখেছি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর কিন্তু এক ধরনের শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, এবং তার প্রভাব কিন্তু কানাডা, মেক্সিকো থেকে শুরু করে গোটা ইউরোপ জুড়েই কিন্তু সেই সময় আমরা দেখেছি। এবারও নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মেক আমেরিকা গ্রেট এগেইনের যে পলিসি, সেখান থেকে কিন্তু ট্রাম্প বরাবরই বলে এসেছে যে শুল্ক আরোপের কথা, এবং সেই এখানে হচ্ছে অর্থনৈতিক বিষয় এবং দেশের নিজেদের জাতীয় স্বার্থের বিষয় অবশ্যই কাজ করেছে। তবে যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে এই শুল্ক আরোপের কারণ হিসেবে, সেটা হচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ দেশগুলোর পক্ষ থেকে, এবং মাদক যেমন ফেন্টানিল বা এ ধরনের মাদক পাচারের বা চোরাচালানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার এই বিষয়গুলো। আমি চীনের আপনার প্রসঙ্গে আসছি, আমি তার আগে কানাডা, মেক্সিকো জাস্ট ছোট করে একটু বলতে চাই। এই যে ট্রাম্পের যে অভিযোগ, এই বিষয়ে কিন্তু সম্মতি প্রকাশের পরেই কিন্তু যে 25% করে শুল্ক আরোপের কথা বলা হয়েছিল দেশ দুটির পক্ষ থেকে, এটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে 1 মাসের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সীমান্ত এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বেশ কয়েকটি কমিটির সাথে কিন্তু কয়েক দফা বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের পরে আসলে যে আউটকামটা আসবে, এটার উপর নির্ভর করছে যে এই বিষয়টা আবার পুনর্বহাল হবে কিনা। চীনের ক্ষেত্রে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, চীনের ক্ষেত্রে যে 10% শুল্ক আরোপ করা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত 12:01 থেকে কিন্তু কার্যকর শুরু হয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে বলা যায় এলএনজি এবং
এবং কয়লার উপর 15% এবং খনিজ তেল এবং কৃষিজাত কিছু পণ্য গাড়ি এর উপর 10% করে শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু একটা মামলা দায়েরের কথাও কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই বিষয়গুলোর উপর পাল্টাপাল্টি ব্যবস্থা কিন্তু এক ধরনের বাণিজ্য যুদ্ধ কিন্তু এর মধ্যে উস্কে দিয়েছে। আর তারপরও যেখানে আসার একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে চীন যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে এগুলো কিন্তু কার্যকর হবে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। তো এই যে একটা বিরতি এখানে রয়েছে, তো আশা করা হচ্ছে যে বেইজিং এবং ওয়াশিংটনের পক্ষ থেকে যদি কোনো আলোচনা এর মাঝে হয় তাহলে যদি এই যুদ্ধ বাণিজ্য যুদ্ধ একটা কমানোর একটা শঙ্কা থাকে। আমি যদি একটু এর প্রভাবটা আপনাকে একটু বলতে চাই, যদি এই কোনো আশু সমাধান না আসে এই বৈঠক বা কোনো আলোচনার মাধ্যমে, তাহলে এর ফল কিন্তু আপনি যদি মেক্সিকো, কানাডা বা চায়না এদিকে ধরেন, উত্তর আমেরিকাই নয় শুধু পুরো বিশ্বে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে। মার্কিন যে বাজার, এই বাজারগুলোর ওপর কিন্তু ব্যবসায়ী বা সংগঠনগুলোর এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হবে। সেখানে নতুন কারখানা চালু করা বা কর্মী নিয়োগের এই বিষয়গুলোতে কিন্তু এক ধরনের বড় একটা শঙ্কার জায়গা তৈরি হবে। শান্তা। মিলা, ধন্যবাদ আপনাকে। মিলা খন্দকার নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দর্শক, এই ছিল ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ 24 পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্সের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।